যে বৈশ্বিক এবং স্থানীয় রাজনীতি অস্থিরতা, অর্থনৈতিক স্থবিরতা, কর্মসংস্থানের অভাব এবং চাকরিতে ঘুষ, মাদক, বিভিন্ন অপরাধ বিস্তারিত এবং সোশ্যাল নেটওয়ার্ক, যেটা আমাদের তরুণ প্রজন্ম জেন জি এবং জেন আলফাকে পুরোপুরি একটা অন্ধকার ভবিষ্যতে নিয়ে যাচ্ছে। এই বিষয় নিয়ে আপনাকে জানতে পাবো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কেমন হওয়া উচিত এই দেশ নিয়ে। ধন্যবাদ আপনাকে। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের এই প্রোগ্রামের যে শিরোনাম সেটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে। সেটা হচ্ছে প্রতারিত নতুন প্রজন্ম আমাদের করণীয়। আমার কাছে না এই হেডিংটা খুবই একটা ইন্টারেস্টিং হেডিং মনে হয়েছে, জুৎসই হেডিং মনে হয়েছে। আপনার প্রশ্নটা সেটার সাথে তো খুবই রিলেটেড। দেখেন, আমি প্রথমে আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে গত জুলাইতে কি হয়েছে। আজকে 1 বছর 1 মাসের থেকে আরো 10 দিন হয়তো বা বেশি বা 12 দিন বেশি, এরকম একটা জায়গাতে আপনি যখন এই প্রশ্নটা আমাকে করছেন, আমার মনে হয় না পৃথিবীতে এমন কোনো দেশ আছে যেখানে ধরেন যেই ঘটনাগুলোকে বা যেই সংঘটিত প্রত্যয়গুলোকে বিপ্লব গণ অভ্যুত্থান বলে দেশের একটা অংশ মনে করে, কোনো একটা দেশে এখনো পর্যন্ত ওই ঘটনা সংঘটিত হওয়ার 1 বছরের মাথাতে কোনো মানুষ মনে হয় না সেই দেশে কখনো বলেছে আমরা আগেই ভালো ছিলাম, আমরা ভুল করে ফেলেছি, আমাদের ভুল হয়ে গিয়েছে, আমরা কি করেছি, অনেকটা হায় হায় রব। এটা আপনি একেবারে, আমি আপনাকে কবে থেকে শুরু করব, আমি ফরাসি বিপ্লব থেকে এলাম বাংলাদেশে। আমি একেবারেই শুরুতে আপনাদের মনে থাকার কথা যে আমি একবারে শুরুতেই বলেছিলাম যে কিছু চোর, কিছু বদনা চোর, কিছু গাছ চোর, কিছু মাছ চোর, মুরগি চোর, এই চোরদের সাথে সেনাবাহিনীর একটি বিপদগামী অংশ, নট ফুল সেনাবাহিনী, আমার কোট আনকোট এটা একটা মাথায় রাখতে হবে, কিছু কিছু খুবই কিছু খারাপ মানুষ এবং একই সাথে বাংলাদেশের কিছু অসৎ লোক যারা এই দেশটাকে একেবারে শেষ সীমাতে নিয়ে যেতে চায়, যারা এই দেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র করতে চায়, তারা সমন্বয়ে এই চোরদের সাথে মিলে বাংলাদেশে এই অরাজকতা করেছে। এখন সরাসরি আপনার প্রশ্নে আমি যদি আসি, আমাদের করণীয় কি? হেলাল ভাই, আমাদেরকে কিন্তু একটা কথা গত 1 বছরের শুরুর দিকে বলা শুরু করেছিল, একটা ভয়ের কালচার, একটা ভয়ের সংস্কৃতি, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে এই ছাত্রদেরকে কচুকাটা করবে, তোমরা কিন্তু ভুলেও আর আওয়ামী লীগকে কখনো তোমরা ওয়েলকাম করবে না, তোমরা চাইবে না। আমি নিশ্চিত আপনারা দুজনই এই কথা শুনেছেন। আমি এককভাবে কেন, আমি নানান ভাবেই অনেককে সাজেস্ট করেছি, আমি এককভাবে নিজের মতো করে আমি বলার চেষ্টা করেছি। বলাটা এমন, এটার পাল্টা ন্যারেটিভটা সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের দল, সিম্পল। এই দলে আপনি যাদেরকে বলেন, আপনি এমনও মানুষ আছে যাদেরকে আপনি বলতে পারবেন যে এই মানুষ মনে হয় বুর্জুয়া, এই মানুষ মনে হয় মেহনতি, এই মানুষ কৃষক, এই মানুষ মধ্যবিত্ত, এই মানুষ অমুক, অর্থাৎ একটা মাল্টি ক্লাস পার্টি যাকে আপনি নানান ভাবে আলোচনা, তর্ক, সমালোচনা করতে পারেন। কিন্তু আমার দৃষ্টিতে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মূলত, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মূলত এই মেহনতি মানুষের একটা দল। এইটার পেছনে আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি আপনাকে একটা লম্বা হিস্ট্রি এখনো পর্যন্ত আমি আপনাকে দেখাতে পারবো। বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তির জায়গা কোনটা? বাংলাদেশ আওয়ামী লীগের মূল শক্তির জায়গা হচ্ছে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ, মূলত একই সাথে নিম্ন মধ্যবিত্ত এবং কৃষক বা মেহনতি যারা আছে, শোষিত যারা আছে, তারা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মূল স্টেক হোল্ডার। আপনি একটু পেছনে ফিরে তাকালেই আপনি এটা বুঝবেন। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমাদের ব্যাপারে যেই গুজবটা এখন ছড়ানো হচ্ছিল বা গত 3-4 মাস আগেও, যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে সবাইকে কচুকাটা করবে, অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার সাম্প্রতিক বক্তব্যগুলোতে একটা অসাধারণ কথা বলেছে। আমার মনে হয় তার এই বক্তব্যটাই আপনার এই বক্তব্যের সাথে অনেকটুকু রিলেট করে। সেটা হচ্ছে, এমন বলেছেন তিনি যে তোমরা যারা আন্দোলন করেছো, তোমরা তো আসলে এই দুনিয়া বা এত অভিজ্ঞ কেউ না, তোমরা জীবনটাকে যেভাবে দেখেছো, তোমরা কি মনে করেছো? তোমরা মনে করেছো যে দেশ উচ্ছন্নে যাচ্ছে, দেশ শেষ হয়ে যাচ্ছে, তোমরা দেশের কথা মনে করে রাস্তাতে নেমেছো। বাংলাদেশ আওয়ামী লীগ এইটাই তো শেখাতে চেয়েছে তরুণদেরকে, এইটাই তো বলতে চেয়েছে
যে দেশ যখন সংকটে থাকবে বলে একটা মানুষ মনে করে তখন সে রাস্তাতে নামবে। এমনকি যখন এই আন্দোলনটা যখন জানা বাঁধে তখন বাংলাদেশ ছাত্রলীগ তারা বলেছে যে আমরাও একটা যৌক্তিক সংস্কার চাই। এখনো পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ এখনো বলেছে, এখনো আপনি জিজ্ঞেস করলে দেখবেন আমাদের এখানে সম্মানিত এখানে সাধারণ সম্পাদক সাহেব আছেন ছাত্রলীগের, তিনিও বলবেন যে ছাত্রলীগ বরাবরই ন্যায্য কথা তখন বলে এসেছিল এখনো। তো আলটিমেটলি এই যে আপনি বলছেন যে আমাদের করণীয় জায়গাটা, সেটা হচ্ছে এমন যে যেই সব ছাত্রছাত্রীরা আন্দোলনে গেছে আমরা মনে করি তারা দেশের জন্য গেছে, কিন্তু যারা তাদেরকে ভুল বুঝিয়েছে যে এই আন্দোলনটা আসলে ভাঙচুরের আন্দোলনে সরকার পতনের আন্দোলন, এই যে ভুলটা বোঝালো তাদের ব্যাপারে সরকার ভবিষ্যতে সরকার ব্যবস্থা নেবে। কিন্তু যারা আন্দোলনে গিয়েছে তাদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই নাখোশ না, তাদেরকে মারবে কাটবে, এগুলো হচ্ছে জাস্ট একটা ভয়ের কালচার তৈরি করা। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের জন্য আমাদের করণীয়টা কি, হোয়াট ক্যান উই ডু ফর দেম? প্রথম ব্যাপার হচ্ছে ইনফরমেশন, প্রপার শিক্ষা। শিক্ষাটা কি জিনিস? শিক্ষাটা প্রথম জায়গাটা আসবে যে একটা অসাধারণ একটা শিক্ষানীতি প্রয়োজন আমাদের, যে তরুণদের মধ্যে কিশোরদের মধ্যে আমরা প্রাণ সঞ্চার করতে পারবো এমন একটা যুগোপযোগী একটা শিক্ষানীতি বাংলাদেশ আওয়ামী লীগ চিন্তা করবে বলে আমি বিশ্বাস করি বা আমি মনে করি, নাম্বার ওয়ান। নাম্বার টু, সেটা হচ্ছে প্রোপাগান্ডার সাথে লড়াই, কিংবা প্রচুর এরও বাইরে অর্থাৎ পাঠ্য বইয়ের বাইরে কিভাবে ইনফরমেশন অ্যান্ড পড়ালেখা এইটার একটা অ্যাকোমোডেশন করতে পারে। আমি আসলে বন্দোবস্ত শব্দটা বলতে চাই না, আমি বলবো অ্যাকোমোডেট করতে পারে, এটার ব্যবস্থা করতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের। এটা থাকা উচিত সেকেন্ড প্রায়োরিটি। থার্ড প্রায়োরিটি, তরুণদের সাথে মিথস্ক্রিয়া। তরুণদের সাথে মিথস্ক্রিয়া জিনিসটা কি? তরুণদের সাথে মিথস্ক্রিয়া হচ্ছে আপনি তরুণদের দুঃখ দুর্দশার কথা শুনবেন। একটা তরুণ মনে করে যে তাকে দেশের বাইরে যেতে হবে ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে, সে মনে করে তার অনার্স পাস করার পরে এই দেশে কোনো ভবিষ্যৎ নাই। আমরা তরুণদেরকে একটা স্বপ্ন দেব, আমরা তরুণদের সাথে এই স্বপ্নের সাথে এই স্বপ্নকে বাস্তবে পরিণত করব ভবিষ্যতে। আমরা এই তরুণদের জন্য একটা ম্যাজিক্যাল আওয়ামী লীগ নিয়ে আসব, আমাদের কাঁধে করে আমরা নিয়ে আসব, যেই পরশ পাথর বা যেই টার্নস্টোনটা একটা তরুণকে এই কনসেপ্ট তার কাছে দেবে, এই দেশটা 56,000 বর্গ মাইলটা তার নিজের দেশ, এভরি ইঞ্চি মাটি তার, এই বাঙালি হিসেবে তার কিভাবে গর্বিত হওয়া উচিত, এবং এই দেশ তাকে সমস্ত কিছু দেবে একটা মানুষের পরিপূর্ণ বিকাশ হওয়ার জন্য জরুরি। আমরা যেন এই ভাইবটা বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে বারবার 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 দেই, যে আমাদের সাথে যদি কেউ অন্যায় করে থাকে আমরা যেন এমন একটা জায়গাতে হাঁটি যে দেশ যাতে আমাদের প্রায়োরিটি থাকে, প্রতিহিংসা আমাদের প্রায়োরিটি না থাকে। কারণ তরুণদেরকে আমরা প্রতিশোধ নেব, হ্যাঁ ব্র্যাক ইউনিভার্সিটির অমুক ছাত্র গেছে, ওর তো আমি হাত ভেঙে দেবো, পা ভেঙে দেবো, ও আমাকে এই খারাপ কথা বলেছিল, আমি কোনোদিনও এই বাংলাদেশে টিকতে পারবো না। আমি বড় ছেলে, 76 বছরের পুরনো আমার দল, আমার কাঁধে আঘাত আসবে, আমাকে ছুরি মারবে, আমার গা রক্তাক্ত হবে, কিন্তু যে আমাকে ছুরি মারলো আমি পারলে তাকেও প্রোটেক্ট করব। এই হচ্ছে রাজনৈতিক দল বাংলাদেশ। আমি বাংলাদেশ আওয়ামী লীগকে যেভাবে দেখি সেই বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ হবে একটা ম্যাজিক্যাল আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ কখনো একটা বুর্জোয়া রাজনীতির, একটা ক্যাপিটালিস্ট রাজনীতি বা একটা সাম্রাজ্যবাদের রাজনীতির স্টেশন হবে না। একজন পলিটিশিয়ান যেন মনে না করে যে আওয়ামী লীগের রাজনীতি করতে পারাই মানে মনে হয় কোটি কোটি টাকা কামানো, না। সে যেন এইটা মনে করে যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে পারা মানে হচ্ছে বাংলাদেশের নীতিকে সার্ভ করা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া মানে সর্বোচ্চ সীমানায়। এইটা আমি মনে করি তরুণদেরকে এই কনসেপ্ট আমাদেরকে দিনের পর দিতে হবে, দিনের পর দিন দিতে হবে। এবং এটা যেন কথার কথা না হয়, তরুণরা যেন আমার কথার সাথে রিলেট করতে পারে, যে আমি তাকে কি করতে বলছি, পড়তে বলছি, তাকে আমি বলছি যে তুমি ভালো কোন সাবজেক্টে পড়বে, তোমার জীবনের পথ কি হবে, এমনকি একটা সিভি বানানো বাংলাদেশ আওয়ামী লীগ শেখাবে। এইটাই হোক পাথেও, একেবারে একটা সামান্য সিভি বা একটা ক্লাস 7, 8, 9, 10 এর বাচ্চা কি পড়বে তার সিলেবাসটাও যেন
আমরা ঠিক করে দিতে পারি আমাদের তরুণ, আমাদেরও তো বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্রলীগের তরুণ সমাজ আছে, তারা ঠিক করে দেবে, তারা একটা ছাত্রের জীবন ঠিক করে দেবে, বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক করে দেবে একজন যুবককে কি করতে হবে, একজন কৃষককে কি করতে হবে। এইটা বাংলাদেশ, কারণ আমরা বড়, আমাদেরকে এই দায়িত্ব নিতে হবে। এই দেশটা আমাদের, এই দেশটা কোনো রাজাকারের বাচ্চার না, এই দেশটা কোনো সাম্রাজ্যবাদীর না, এই মেসেজটা দিতে হবে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনারা সবসময় আপনি এক্সাইটমেন্ট থাকে আপনার কথার মধ্যে, ধন্যবাদ। আমি এবার জনাব গোলাম রব্বানির কাছে যাব। ছাত্রলীগের অংশ ছিলাম এক সময়, একটা ইমোশনাল জায়গা ছাত্রলীগ, কিন্তু আমরা যখন ছিলাম সেই 90 দশকে, পরে বিএনপির বিরুদ্ধে আন্দোলনে তখন আমি ছিলাম, কিন্তু তখন আমাদের মধ্যে কোনো মুখোশধারী ছিল না। এই মুখোশধারী গুলা গত আমি বলবো 5 থেকে 10 বছর কিভাবে আসলো, একটু যদি আপনি জানাতেন আমাদের। ধন্যবাদ। প্রথমেই আমি একেবারে মোটা দাগে আমি একটু দায় স্বীকার করে নিতে চাই যে এই দীর্ঘ 3 টার্ম 15 থেকে 15.5 বছর বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা, এই সময় ছাত্রলীগের অনেকগুলো কমিটি গিয়েছে। তো সেক্ষেত্রে আমার বা আমাদের সহযোদ্ধা যে কারো মাধ্যমে ইচ্ছায় অনিচ্ছায় প্রত্যক্ষ পরোক্ষ বিভিন্ন সুপারিশ বা যে কোনো কার্যক্রমে ইনফিল্ট্রেশন হয়েছে। বিশেষ করে ছাত্র শিবির, তারা শুধু ছাত্রলীগ না, এই সময়ে ছাত্র দলেও আমাদের ছাত্র দলও কিন্তু প্রচুর পরিমাণে ছাত্র শিবির এখনো, আমি বিশ্বাস করি যে এখনো সুপ্ত অবস্থা গুপ্ত অবস্থায় আছে, এবং যখন প্রয়োজন হবে তখন তারা গা ছাড়া দিয়ে উঠবে। তো এই যে বিষয়টা, এটার অনেকগুলো কারণ আছে, আমি একদম উল্লেখ করছি। যেমন ধরুন, প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই যে ধর্মভিত্তিক, ধর্ম নামে রাজনীতি করার তাদের যে ভ্রান্ত কিছু মতাদর্শ, মৌলবাদী মতাদর্শ, এটাকে ওয়েলকাম করা হয়নি, করে নাই। প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে এটা না করার কারণে তারা চেষ্টা করেছে কিভাবে টিকে থাকা যায় কৌশল করে, যেটা তাদের আসলে অনেকটা বলা যায় মুনাফিকি চরিত্র। নিজের আদর্শকে ছেড়ে অন্য একটা আদর্শের মধ্যে ঢুকে সেখানে আপনার স্যাবোটাজ করার চেষ্টা, এবং সেখানে থেকে নিজের অস্তিত্বকে টিকে রাখা, সেই কাজটা তারা করেছে। এবং সেটা করতে গিয়ে বিশেষ করে ক্ষমতাসীন দল হিসেবে বাংলাদেশ ছাত্রলীগকে তারা প্রধান টার্গেট করেছিল। সেই জায়গা থেকে অবশ্যই এটা অস্বীকার করা যাবে না, এটা হয়েছে। আমি যে 14 মাস দায়িত্বে ছিলাম, আমি আমার জায়গা থেকে আমার ডিসক্লেমারটা দিতে চাই যে আমি কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটি করেছি 301 জনের, এবং এর বাইরে যে অল্প কয়েকটা কমিটি আমাদের হাত দিয়ে হয়েছে পূর্ণাঙ্গ সহ। এখন পর্যন্ত একবার সুনির্দিষ্ট ভাবে কেউ বলতে পারবে না যে আমাদের স্বাক্ষরে ছাত্র শিবিরে কেউ আমাদের এখানে স্থান পেয়েছে। তবুও বলবো যে আমাদের পরবর্তী দুটো কমিটি হয়েছে, যেটা আমাদেরই তারা ছিল বা আগে হয়েছে, এর মধ্যে বেশ কিছু নাম বা কথা আমরা শুনতে পাই মোটা দাগে, যারা আপনার শিবির থেকে এসে পরবর্তীতে সুযোগ পেয়ে আমাদেরকে ছবল দিয়েছেন, কথা বল ছবল দিয়েছে। তো ধরেন আমি একটা এক্সাম্পল দিই, যে এখানে ধরেন সাদিক কায়েমের কথা বলা হচ্ছে, যে এখন ভিপি হলো, ছাত্রলীগের কোনো পদে ছিল না, ও আপনার ছাত্রলীগের সঙ্গে মিশেছে থেকেছে, কিন্তু সে ছাত্রলীগের হয়ে কাজ করেছে, দেখিয়েছে, অ্যাপারেন্টলি বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট করেছে, আপনার নৌকার পক্ষে ভোট চেয়েছে, স্লোগান দিয়েছে, সারাউন্ডিং ছাত্রলীগ বেষ্টিত পরিবেষ্টিত সে ছিল। এইভাবে সে ছাত্রলীগ সমর্থক একটা ভাইব ক্রিয়েট করার চেষ্টা করেছে, যেটা স্পষ্টভাবে দ্বিচারিতা। এস এম ফরহাদ সে বা জসিমুদ্দিন হলে ছিল, যেটা জিএস হলো, ওর বিষয়টা কিন্তু সেম। ও হলে বা বিশ্ববিদ্যালয়ের কোনো পদে ছিল না। এখানে সমাজ কল্যাণ যে ইনস্টিটিউট, সেখানে একটা ডিপার্টমেন্ট, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণত বিশ্ববিদ্যালয় কমিটি বা হল কমিটি কি আমরা মূল ফোকাসটা করে থাকি, সেখানে সে একটা ডিপার্টমেন্টের সহ সম্পাদক পদে ছিল, আমি যে বললাম উপসম্পাদক, সম্ভবত উপসম্পাদক। তো এটা সে নিয়ে সে টিকে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য, অথবা সে যে ছাত্রলীগের একজন এটা বোঝানোর জন্য, এইভাবে তারা ছিল। তবে আমাদের জায়গা থেকে যে করণীয়টা ছিল, আমি মনে করি যে অবশ্যই খোঁজ খবর নেওয়া। বাংলা ছাত্রলীগের বিশাল পরিবার, 50 লাখ ক্যাটাগরি পরিবার, তবুও যেহেতু দীর্ঘদিন ক্ষমতা ছিল, সে জায়গা থেকে অন্যদেরকে চাইতেই পারে যে ছাত্রলীগ অনুপ্রবেশ করে সুযোগ সুবিধা নেওয়া, আমাদেরকে দুর্নাম করা, বদনাম করা। সেই অনুপ্রবেশের জায়গাটা যদি আমরা অনেক জায়গায় আমরা করেছি, যেমন আপনার রেফারেল সিস্টেম, অর্থাৎ যদি একজন ভেরিফাইড একজন মেম্বার সে রেফারেন্স দিবে, তারপরে তার রেফারেন্সে কে সদস্যপদ পেলো বা নিল, সেটা আমাদের কাছে নোটবল থাকবে। এই কাজটা সামগ্রিকভাবে করা হয়নি, এটা করা উচিত ছিল। এটা অনাগত আগামীতে আমাদের এই ভুল থেকে শিক্ষা নিয়ে কাজটা করতে হবে। পারিবারিক বা সামাজিক ব্যাকগ্রাউন্ডের খোঁজ খবর নেওয়া, যেটা আসলে আমরা চেষ্টা করেছি। যেমন ধরেন একটা কমিটি হবে, একটা হলের বা একটা জেলার, আমরা চেষ্টা করেছি, দেখা যায় যে
ওইখানকার যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তাদের মাধ্যমে খোঁজখবর নেওয়ার জন্য, স্থানীয় কারো মাধ্যমে খোঁজখবর নেওয়ার জন্য অনেক সময় তারাও দেখা গেছে প্রভাবিত হয়ে গিয়ে কোনো না কোনো মাধ্যমে আমাদেরকে ভুল তথ্য দিয়েও কিন্তু একটা মিসকমিউনিকেশন সৃষ্টি করেছে। আবার অনেক ক্ষেত্রে আমাদেরও আমাদের জায়গা থেকে যথেষ্ট অবজ্ঞা, অবহেলা, অসচেতনতা, দায়িত্ব জ্ঞানহীনতার অভাব এটাও আমি বলবো, এগুলো আমাদের ছিল। সেই জায়গা থেকে আমরা আমাদের ছাত্রলীগের যারা তৃণমূল মাঠ পর্যায়ের নেতা কর্মী রয়েছেন, যারা মনোকষ্ট পেয়েছেন, যারা ক্ষুব্ধ আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে এই দায়টা আমরা স্বীকার করে নিচ্ছি এবং অনাগত আগামীতে আমরা কিন্তু ইতিমধ্যে এই যে 5ই আগস্ট একটা বিষয় হয়েছে যেটা আপনাকে শেয়ার করতে হবে, যে একটা ফিল্টারেশন অটো প্রসেস হয়ে গিয়েছে। এত খাঁটি সোনাগুলো, আওয়ামী লীগের খাঁটি হীরাগুলো, ছাত্রলীগের এবং সকল আদর্শিক হীরাগুলা, যারা সুবিধাবাদী, অনুপ্রবেশকারী এবং যাদের আদর্শিক ভিত্তি দুর্বল, তারা কিন্তু অটো ছাঁটাই প্রক্রিয়া চলে আসছে। এখন এখন প্রকৃত অর্থে দেশটা শেখ হাসিনার আসল সৈনিক গুলাই আছে। তো এই জায়গা থেকে তাদেরকে নিয়ে কিভাবে আমরা অনাগত আগামীতে এই ধরনের অনুপ্রবেশকে আমরা ঠেকাতে পারি সেই চেষ্টাটা আমাদের মধ্যে থাকবে। এবং ইতিমধ্যে যাদের বিষয়ে এই তথ্যগুলো পেয়েছে, আমাদের যেমন ধরেন দেখা গেল যে প্রেসিডেন্ট সঙ্গে কেউ কানেক্ট ছিল বা সেক্রেটারির সঙ্গে কানেক্ট ছিল, তার নামে একটা অভিযোগ আসছে, সে হয়তো শিবিরের কেউ অনুপ্রবেশ করে আমাদের বদনাম করতে চেয়েছে। কোন না কোনো ভাবে সে একজনের কাছের হওয়ার কারণে একজন আরেকজন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েও দেখা গেল স্বাক্ষর লাগে দুজনের ব্যবস্থা নিতে বা সরাতে, সেই স্বাক্ষরটা পায়নি। এটা একটা বাস্তব সমস্যা ছিল। এরকম ঘটনা অবশ্যই আমাদের মধ্যে ঘটেছে। দল ভারী করার যে চেষ্টা, মাইম্যান রাজনীতির যে চেষ্টা, সেটা সকল পর্যায়ে দেখা গেল একজনের বিরুদ্ধে একটা গুঞ্জন আসছে, তার লোকাল এমপি অথবা তার স্থানীয় মন্ত্রী হয়ে আমার লোক বা পরিবার আমার ভোটার, এগুলো বলে আমাদেরকে নিবৃত করেছে। এরকম অনেক ঘটনাই ঘটেছে। স্থানীয় পর্যায়ে দেখা গিয়েছে নিজের দল ভারী করার জন্য বিএনপি পরিবার বা জামাত পরিবারকে তারা পাশে রেখেছে, তার ভোট ব্যাংকটা বাড়িয়েছে। কিন্তু দেখতে হচ্ছে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই আদর্শটাকে ধারণ করে যদি এই কাজটা করা তাহলে কিন্তু এই সুযোগটা আসতো না। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় বলি, যে যারা ধরেন শিবিরের কথা যদি বলি, তারা যেমন গুপ্ত বা সুপ্ত, তাদের পরিবারের কিন্তু দেখা যায় পরিবার বা তারাও কিন্তু ওই গুপ্ত সুপ্ত রাজনীতিটাই করেছে। কারণ ক্যাম্পাসে ছেলে শিবির করেছে, দেখা গেল যে লোকালি খোঁজ দিয়ে জানা মানে শিবির তো ছিল কিন্তু ছাত্রলীগে ঢুকেছে, কিন্তু লোকালি খোঁজ দিয়ে জানা গেল তার পরিবার অরাজনৈতিক অথবা সামাজিক কোনো সাংস্কৃতিক সংগঠনের আছে বা আওয়ামী লীগের ভোটারের হয়ে একটা ত্যাগ দিয়ে দিল। বাস্তবে তারা কিন্তু গুপ্ত অবস্থায় তারাও জামাত শিবির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিল। আপনাকে যদি আমি ফাইয়াজের কথা বলি, যে ফাইয়াজ পুলিশ হত্যা করেছে এবং এটা স্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতেই সে পুলিশকে গাছে ঝুলিয়ে রাখতে দৌড়িতে ধরেছিল এই ফাইয়াজ, যাকে নাবালক বলে অ্যারেস্ট করার সময় আপনার অনেক অনেক জল ঘোলা হলো, মিডিয়াতে আসলো, একটা সিম্পের একটা মানে সবার মধ্যে একটা হাই হাই গেল একটা রব চলে আসলো। পরে দেখা গেল কি সেই ফাইয়াজের আপন ভাই সে কিন্তু শিবিরের জাকসুতে জিএস হয়েছে। জিএস কারা হয়, যারা একেবারে টপ পর্যায়ের নেতা তারা জিএস মনোনয়ন পায়। এখন দেখা যাচ্ছে পুরো পরিবারে কিন্তু জামাতের সঙ্গে রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। এইভাবে আসলে বহু জায়গায় যখন ওরা সরাসরি রাজনীতি করার, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি বলি যে আমাদের পরিবেশ পরিষদের মিটিং এ আইন করে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল এবং একটা সামাজিক চুক্তির মাধ্যমে 90-তে, সেই ক্ষেত্রে তারা সরাসরি রাজনীতি করতে পারেন। এই সময় তারা কি করেছে, বিভিন্ন জেলা কমিটি গুলো, জেলার আপনার যে সাংস্কৃতিক কমিটি গুলো, আপনার ডিপার্টমেন্টের যে অনলাইন যে বেস যে বিভিন্ন সংগঠন গুলো আছে, এইগুলোতে তারা আশ্রয় নিয়েছে। বিভিন্ন গ্রুপ পেজের ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে গ্রুপ পেজের অ্যাডমিন হয়েছে, ব্যাকগ্রাউন্ডে কাজ করেছে, বিভিন্ন পেজ ক্রিয়েট করেছে। সেখান থেকে তারা যখনই সুযোগ পেয়েছে ছাত্রলীগের নামে আওয়ামী লীগের বদনাম ছড়িয়েছে, প্রপাগান্ডা গুলো ছড়িয়েছে, তাকে বট বাহিনী আমরা বলে থাকি। তো এই বিষয়গুলো আমরা তখনও অনেকটা খেয়াল করতাম, কিন্তু এই বর্তমানে আমার মোটা দাগে চোখে ক্লিয়ার হয়েছে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ অনাগত আগামীতে। এবং আরেকটা বিষয় আপনার সাথে ক্লিয়ার করি, আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের বিগত 6 থেকে 7 কমিটি বা 8 কমিটি যারা সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি রয়েছেন এবং আপনার বিভিন্ন উল্লেখযোগ্য পদে ছিলেন, তাদেরকে নিয়ে আমরা একটা ফোরামের মতো আমরা করেছি এবং সেখানে আলোচনার মাধ্যমে সবার সম্মতি পরামর্শ উপদেশ নিয়ে যেন আগামীতে আমরা এই সিদ্ধান্তগুলো নিতে পারি প্রপারলি, সেই চেষ্টাটা আমাদের মধ্যে এসেছে। অর্থাৎ আত্ম উপলব্ধির জায়গাটা আমরা তৈরি করছি এবং আত্মসমালোচনা করে আমরা সামনের দিকে আগাতে চাই, এই সমস্যাগুলো যেন আবার ফিরে না আসে। ধন্যবাদ। এভরিথিং হ্যাপেন্স ফর গুড। ইনশাআল্লাহ আমরা ফিউচারে এই ধরনের হবে না এবং আমরা ওখান থেকে এভরি মিস্টেক থেকে আমরা লার্ন করব। আমি জনাব নিজম মজুমদার জানতে চাই, আমি মুসলমান, আপনি মুসলমান, এই দেশটা কিন্তু ধর্মের ভিত্তিতে তৈরি হয়নি। এখানে মুক্তিযুদ্ধ যে চেতনা ছিল সেই চেতনা ছিল সেকুলারিজম। কিন্তু কেন আমাকে বাইরে আসলে বলতে হবে, দেখাইতে হবে যে আমি মুসলমান?
তরুণ সমাজকে কিভাবে আমরা এই মুক্তিযুদ্ধের, যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করেছেন যেই চেতনা নিয়ে, যেই বিশ্বাস নিয়ে, আমরা কিভাবে আবার সেই চেতনা এদের মধ্যে ছড়িয়ে দিতে পারি। আবারও আমি বলবো যে আপনার এই প্রশ্নের উত্তরটার লাইনের উত্তর বা এক শব্দের উত্তর হতে পারে প্রচুর পড়াশোনা বা ইনফরমেশন আমাদের অভাব ছিল, এবং আমরা আমাদের তরুণদেরকে সেইভাবে পড়াতে পারিনি, জানাতে পারিনি। আমি সাম্প্রতিক সময় একটা মুভি দেখেছি, কেউ যদি সেই মুভিটা দেখে থাকেন, বেঙ্গলি ফাইলস একটা মুভি আছে। এই ছাড়াও আমার মনে হয় যে দেশভাগ 1947 সালের যে পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়া, ভারতকে দুই ভাগে ভাগ করে ভারত একদিকে, পাকিস্তানকে আবার আরো দুইটা ভাগে ভাগ করে পশ্চিম এবং পূর্ব পাকিস্তান গঠন প্রণালী 1947 সালের এই 15ই অগস্টের পর আমি বলবো যে পরবর্তী 24টা বছর এই পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান কিভাবে চলেছে এবং তার পুরো গঠন প্রণালী এবং তার স্ট্রাকচারের দিকে যদি এই তরুণরা একটু পড়াশোনা করতো বা ভালো করে জানতো, তাহলে আজকে তাদের সিদ্ধান্ত নিতে অনেক সহজ হয়ে যেত। বলা হয়েছিল, আপনারা হয়তোবা জেনে থাকবেন যে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি নিজে কিন্তু একজন ধর্মে অবিশ্বাসী ব্যক্তি ছিলেন। কেমন তার জীবন যাপন ছিল প্রচন্ড ভাবে, আমি বলবো যে পশ্চিমের মাধ্যমে তিনি খুবই প্রভাবিত ছিলেন। আমি সেটাকে কোনোদিনই মানে কোনো ভালো খারাপ এগুলোতে আমি ট্যাগ করবোই না, আমি শুধুমাত্র তার জীবন প্রণালীটা কেমন ছিল সেটা আমি বলবো। এই মানুষটা শুধুমাত্র একক হেজিমনি বা পাকিস্তানে তার আধিপত্যটা বজায় রাখার জন্য, যেখানে ভারতে তিনি তার ওই আধিপত্যকে খুবই শীর্ষে নিতে পারেননি, শুধুমাত্র সেই চিন্তাতে তিনি আবর্তিত হয়ে সেই সময়টাতে আপনার পাকিস্তানকে টু নেশন থিওরির মতো একটা অদ্ভুত ভাবে এই দেশকে, এই পুরো ভারতবর্ষকে ভাগ করা হয়েছিল। পরবর্তী সময় আমরা দেখেছি যে মুসলমান এবং হিন্দু দুটি আলাদা রাষ্ট্র হলো। পরবর্তী সময় আমরা আবিষ্কার করলাম, অর্থাৎ এই পূর্ব দিকের মুসলমানরা আবিষ্কার করলাম যে আমরা হচ্ছে খারাপ মুসলিম আর পাকিস্তান হচ্ছে অত্যন্ত ভালো মুসলিম। এরপরে আমাদেরকে বলা হলো যে আমরা কালো, আমরা বেটে, আমরা পড়াশোনা জানি না, আমরা দেখতে অত ভালো না, কিন্তু পাকিস্তানিরা দেখতে সুন্দর, তারা হচ্ছে আসল মুসলমান, আর আমরা হচ্ছি ভারত ঘেঁষা মুসলমান। পরবর্তী সময়ে বঞ্চনার কথা আপনি জানেন, সেটা প্রশাসনিক, সেটা সামরিক, সেটা অর্থনৈতিক, সেটা রাজনৈতিক, আপনি এরকম অসংখ্য 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 তথ্য আমি দিতে পারবো। তো এই যে পুরো ঘটনার বা এই যে পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়া সম্পর্কে যখন একজন তরুণ বা একজন তরুণী, কিশোরী যখন তার ডেপথ নলেজ তার থাকবে যে একটা কান্ট্রি কি শুধুমাত্র একটা অঞ্চলের মানুষের ধর্মীয় বিশ্বাসের উপরে হতে পারে কিনা, এই যে হতে পারে কিনা, এই হতে পারার সাথে সে তখন চিন্তা করবে যে এইটা প্রশ্নটা আসছেই এইটার নড়বড়ে তত্ত্বের উপরে, অর্থাৎ সে কতটা ফ্র্যাজাইল, এটা টিকবে কিনা। কারণ একটা রাষ্ট্র কিসের উপরে হয় জানেন? একটা রাষ্ট্র গঠিত হয় একটা সামষ্টিক আদর্শিক চিন্তার মাধ্যমে। তারপরে তার জনগণ আছে, তার সার্বভৌমত্বের প্রশ্ন আসে, তার অধিকারের প্রশ্ন আসে, এগুলো তো অনেক ছোট 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 উপাদানগুলো আছে। কিন্তু এই রাষ্ট্রের গঠন প্রণালী ছিল খুবই ত্রুটিপূর্ণ। আমি সাম্প্রতিক সময়ে বলতে একটা বই রিভিজিট বা রিভাইজ করছিলাম, এই বইটা আমার কাছে ধরা, আমি এই কিছুক্ষণ আগেও এই বইটা আসলে অটোতে বসে বসে পড়ছি। সেটা হচ্ছে উইটনেস টু সারেন্ডার, এইটা হচ্ছে সিদ্দিক সালিকের একটা বই। আমি তরুণদেরকে এই বইটা খুবই হাইলি, এই লোকটা ছিল হচ্ছে একজন মেজর, পাকিস্তানি আর্মির একজন মেজর এবং টিক্কা খানের পিএস। আসলে এই লোকটি একটা অদ্ভুত বই লিখেছে, এই বইটা আমার মনে হয় খুবই হাইলি রিকমেন্ড করব বইটা পড়ার জন্য। এই বইটার ভিতরেও ফুটে উঠেছে পাকিস্তান রাষ্ট্রের ব্যর্থতা, কি হলো না হলো, যদিও সে তার পক্ষে অনেকবার টানার চেষ্টা করেছে। কিন্তু মোদ্দা কথার জায়গাটা হচ্ছে যে আপনি যদি 1970 সালের ইলেকশনের আগে আপনার আইয়ুব খানের আপনার ওই যে এটাকে বলে কি যেন ফ্রেমওয়ার্ক বলে,
হলো বা আইএফআর ফ্রেমওয়ার্ক, মানে আমি মিনিংটা বুঝিয়ে বলি, ওই ওই পুরো সেন্টেন্সটা আমার মনে আসছে না। সেটা হচ্ছে এমন, সেটা হচ্ছে যে একটি ফ্রেমওয়ার্কের মধ্যে আপনাকে ম্যানিফেস্টো দিতে হবে। সেই ফ্রেমওয়ার্ক যদি আপনি পড়েন, মানে আপনি হাসতে হাসতে মানে আপনার কাছে পেটে খিল ধরে যাবে আপনার, যে এই ফ্রেমওয়ার্কের মধ্যে একটা পর্যায়ে রাজনৈতিক দলদেরকে আপনার মেনে নিতে হলো, তা না হলে তো ইলেকশনটা দিচ্ছিল না। এইটাকে আপনার দেখলে মনে করতে পারবো। এনিওয়ে, তো এই ফ্রেমওয়ার্কের মধ্যে প্রত্যেকটা দলকে তার ম্যানিফেস্টো দিতে হয়েছে, পুরোটাই হচ্ছে ধর্মভিত্তিক একটা ফ্রেমওয়ার্ক। মজার ব্যাপার হচ্ছে বঙ্গবন্ধু 1970 সালের নির্বাচনী ভাষণে যেই ভাষণটা দিয়েছে, আমি জানি না আজকের তরুণ তরুণীরা সেই ভাষণ সম্পর্কে জানে কিনা, বা তিনি ওই 1970 সালের ইলেকশনের মূল ভাষণের আগে বিভিন্ন অঞ্চলে যেসব ভাষণগুলো দিয়েছে, এগুলো যদি তারা পড়ে, 24 বছর ধরে বাঙালির যন্ত্রণা, তার যে রক্ত চুষেছে, বা কেন 6 দফা এলো, 6 দফার আগের ইতিহাসটা কি, এগুলো যদি আমাদের তরুণ তরুণীরা পড়তো, টিকটকটা একটু ফেলে, লাইকি ফেলে, ইউটিউবে আজে বাজে শর্টস না দেখে, বা ফেসবুকে যত সব হিরো আলমের রিলস না দেখে, তাহলে আমার মনে হতো যে এই দেশটা খুবই ঋদ্ধ হতো। আমি কেন এই কথাটা বলছি, সেটা হচ্ছে যে ধর্ম একটা মানুষের মানসিক প্রশান্তির একটা জায়গা। ধর্ম মানুষকে নানান ভাবে প্রশান্তি দেয়, মানুষকে ভাবনার খোরাক যোগায়, কেন এলাম, কোথায় যাব, আমার সৃষ্টিকর্তা কে, এই যে আত্মিক যে চিন্তা, তার যে খাদ্যের প্রয়োজন, তার যে ভেতরের যে আত্মাটা আছে, বা তার যে ভাবনার যে জায়গাটা আছে, এইটা একটা আলাদা ব্যাপারকে আমি আলাদাভাবে মনে করি। ধর্ম বরাবরই আমার কাছে স্রষ্টার সাথে মানুষের প্রেমের সম্পর্ক বলে আমি মনে করেছি। আমি আজীবন সুফিস লাইন ফলো করেছি, ফলে আমার চিন্তা ভাবনাতে সেগুলোর প্রবল ছাপ আছে, আপনি হয়তো বা বুঝতে পারবেন। ফলে ধর্মটা আমার কাছে হচ্ছে স্রষ্টার সাথে আমার একটা প্রেম ও পথের সম্পর্ক, যেই সম্পর্কের মধ্যে আমি স্রষ্টার কাছে উত্তর খুঁজি, জানতে চাই, তার প্রেমে মশগুল হওয়ার চেষ্টা করি, নবী রাসূল তাদের প্রেমে মশগুল হওয়ার চিন্তা করি। কিন্তু সেটি যখন আপনি সামগ্রিকভাবে রাষ্ট্রে আনবার চেষ্টা করেন, তখন নানান রকমের জটিলতা তৈরি হয়। আমি সেই আলোচনাগুলো বা সেই প্রসঙ্গ আজকে নয়, আমি সেখানে যাচ্ছি না। কিন্তু বাংলাদেশের মানুষের ক্ষেত্রে, অধিকাংশ মানুষের ক্ষেত্রে, নট অল, আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এই অঞ্চলের মানুষ ধর্ম ধারণ করতে পছন্দ করে না, সে ধর্ম দেখাতে পছন্দ করে। এবং আপনি যদি লক্ষ্য করেন, এই যে জামাতে ইসলামী আজকে ধর্মভিত্তিক রাজনীতির কথা বলে, আমাদের এই তরুণ এবং কিশোররা কি জানে যে এদের যে তাত্ত্বিক গুরু, অর্থাৎ জামাতে ইসলামী যিনি প্রতিষ্ঠা করেছেন, যে মওদুদী, সে মওদুদী মনে করতেন যে সূরা বাকারার আয়াতের এইটা আসা উচিত হয় নাই, ওইটা আসা উচিত হয় নাই। সে কিন্তু এই ধরনের তার বইয়ের ভিতরে লেখা আছে, এবং এই আয়াতের পরে ওই আয়াতটা সেগুলো লিখে গেছে। সাহাবীরা ভালো ছিলেন না, সাহাবীরা এই করেছেন সেই করেছেন, এত সব কথাবার্তা বলে গেছেন। আমাদের তরুণ তরুণীরা যদি এগুলো জানতেন, তাহলে বুঝতেন যে তারা ধর্মভিত্তিক কথাবার্তা বলছে, আজকে ধর্ম প্রতিষ্ঠা করছে, এদের মধ্যেই সবচাইতে বেশি অধর্ম এবং প্রতিহিংসা। সো আমি এই যে সেকুলার রাষ্ট্র বলেও যেই আপনার চিন্তাটাকে আপনার ডিস্টর্ট করা হয়, যে সেকুলারিজম মানে মনে হয় ধর্মহীনতা, এই তথ্যটা চড়ানো হয়। অথচ আমরা কেউ কোনোদিন প্রশ্নই করলাম না, আচ্ছা আমাদের সংবিধানে এই ধর্ম নিরপেক্ষ শব্দটা এলো কেন, ওয়াই? এই ধর্ম নিরপেক্ষতার শব্দের পেছনে অ্যাটলিস্ট 200 ইয়ারের অভিজ্ঞতা আছে। বঙ্গবন্ধু তার সেই অভিজ্ঞতা, তিনি 200 বছর জন্মাননি বা বেঁচে ছিলেন না, কিন্তু তিনি তো ইতিহাসটা পাঠ করেছেন। তিনি যেই সময় বেঁচে ছিলেন, তিনি যেই মুহূর্তগুলোতে বেঁচে ছিলেন, সেই মুহূর্তগুলোর একটা রেশ আমরা পাই হচ্ছে আপনার অসমাপ্ত আত্মজীবনীতে। শুধুমাত্র কি বঙ্গবন্ধু, তাজউদ্দিন আহমেদ। এবং আপনারা শুনলে আশ্চর্য হবেন, 1972 সালের নভেম্বর মাসে বা অক্টোবর মাসে, আমি দেখলে বলতে পারবো, অনেক সময় না আমার একদম হুবহু রেফারেন্সটা মনে থাকে না, মাওলানা ভাসানী পরিষ্কার করে বলে দিয়েছিলেন বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশ হবে একটি ধর্ম নিরপেক্ষ কান্ট্রি।
একেবারে পরিষ্কার করে উনি 72-এ বলে দিয়েছেন সমাবেশে। কিন্তু মজার ব্যাপার হলো তিনি পরবর্তী সময়ে আবার তার কথা পাল্টে ফেলেছিলেন, সেটা আলাদা হিসাব। উনি এরকম প্রায়ই পাল্টাতেন, প্রায়ই তার চিন্তা ভাবনাকে চেঞ্জ করতেন। কিন্তু এই ধর্ম নিরপেক্ষ ভাবনার মূল নির্যাসটা কি? সেটা হচ্ছে প্রত্যেকটা ধর্মের মানুষ সহ অবস্থান করবে একটি রাষ্ট্রে, কেউ কারো ধর্ম পালনে বা ধর্ম চিন্তায় আঘাত করতে পারবে না, রাষ্ট্র কোনো ধর্মের পক্ষ নেবে না, রাষ্ট্র সব ধর্মের রাইটস, রাষ্ট্র সবার ওয়েল বিইং এর জন্য সমস্ত চেষ্টা করবে। ভাবতে পারেন 1972 সালে বাংলাদেশের মতো একটি রাষ্ট্র এই চিন্তা করেছে, যেটা ভারতও ভাবতে পারেনি। ভারতের মনে হয় সেকুলারিজম এটা যুক্ত হয়েছে 1976 বা সামথিং, আমি ইফ আই এম নট রং, যে ভারত মানে ভারত, অনেকে বলে যে এটা ভারতের দেখা দেখি হয়েছে, অথচ জানে না যে এই যে ধর্ম নিরপেক্ষতার নীতি, এটি আধুনিক অনেকগুলো রাষ্ট্রতেও তৎকালীন সময় হয়েছিল। অথচ প্রপাগান্ডা ছড়ানো হয় কি, যে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র মানে হচ্ছে ধর্মহীনতার রাষ্ট্র। ফলে হিলাল ভাই, এই আলোচনার হোয়াট ইজ দ্য জিস্ট অফ দিস আলোচনা? এই যে আপনি আমাকে দেখছেন এই মুহূর্তে, এই যে আপনি আমাদের একজন অত্যন্ত তরুণ নিবেদিত নেতাকে দেখছেন, গোলাম রব্বানী, আমরা এই রাষ্ট্রটাকে কিভাবে শেপ করতে চাই, আমি না এখন থেকেই সেই শেপটা নিয়ে ভাবি। কি সেই শেপটা কি? দেখেন, আপনি আজকের এই প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামের নিচে আমাকে আর রাব্বানী ভাইকে, আমাকে বিশেষ করে খুবই গালিগালাজ করা হচ্ছে, যেটা অনেক প্রোগ্রামে হয়। আমার কাজটা কি জানেন? আমার কাজটা হচ্ছে এই যারা গালিগালাজ করছে, এই যে ঘৃণার কালচার, এই কালচারকে বন্ধ করে দিতে হবে। ওদেরকে বুকে ঝরিয়ে বলতে হবে, আসো আমাকে একটু ভালোবেসে দেখো, দেখবে এই পৃথিবীটা সুন্দর। বাংলাদেশ আওয়ামী লীগকে এই কাজটা করতে হবে। যদি কোনোদিন এই সুযোগ পাওয়া যায় বা কোনোদিন এই সুযোগ পাই, সেটা পলিটিশিয়ান হতে হবে না, কিন্তু এই সুযোগটা একটা সাধারণ মানুষ হিসেবেই পালন করতে পারবো। সেই সুযোগ যদি কোনোদিন আসে, বাংলাদেশ যেদিন আবার স্বাধীন হবে, এই দেশটা যেন, ওই যে রুয়ান্ডাতে একটা ডকুমেন্টারি করেছিল, যে আপনি হয়তো জেনে থাকবেন, যে রুয়ান্ডাতে গণহত্যা হয়েছিল একটি রেডিও ভাষণের মধ্য দিয়ে। আপনার হুতুদের একজন প্রেসিডেন্ট, তাকে গুলি করে ভূপাতিত হয়েছিল তার হেলিকপ্টারকে, তখন তাদেরকে কচুকাটা করা হয়েছিল 1994-এ। পরবর্তী সময় বলা হয়েছিল যে আমরা আর এরকম রেডিও ভাষণ শুনতে চাই না, আমরা আর এই রক্তারক্তিটা চাই না। ফলে বাংলাদেশ আওয়ামী লীগ যেই রাজনীতির চর্চাটা করবে, সেটা হচ্ছে এই বাংলাদেশ প্রত্যেকটা মানুষের। এই যে আমি কথাটা বলছি, এই কনসেপ্ট আপনার মধ্য দিয়ে ঢুকা দিতে হবে। হ্যাঁ, কোনো মানুষ বিএনপি রাজনীতি করতে পারে, কোনো মানুষ জাতীয় পার্টির রাজনীতি করতে পারে, আওয়ামী লীগের রাজনীতি করতে পারে। প্রত্যেকটা রাজনৈতিক জায়গাগুলো যেন হয় বাংলাদেশ বেসড কনসেপ্টের। কিন্তু এই বাংলাদেশের যুদ্ধপরাধীদের অ্যাপোলজিস্ট, মৌলবাদী, জঙ্গি, এদের রাজনীতিকে জিরো না, -0 টলারেন্সে তাদেরকে দমন করা হবে। এই একটা জায়গাতে আমি ভয়ঙ্কর ভাবে স্ট্রিক্ট। কোনোভাবে এই দেশের মৌলবাদের চর্চা করতে দেওয়া হবে না, এই দেশের জঙ্গিবাদের চর্চা করতে দেওয়া হবে না। 1971 সালে যারা যারা এই বাংলাদেশ প্রতিষ্ঠার বিরুদ্ধে ছিল, তাদেরকে সম্পূর্ণভাবে আদর্শিকভাবে নির্মূল করতে হবে। আমি আবার বলছি, আদর্শিকভাবে নির্মূল করতে হবে, কোনো হত্যা কিংবা রক্তপাত না। ফলে এই সেকুলারিজম, এই আধুনিক রাষ্ট্র শুধু বললেই তো হবে না। আমাদের দলের যারা ভবিষ্যতে নেতৃত্ব দিবে, যারা সামনে এমপি হবে, যারা মিনিস্টার হবে, তাদেরকে নিয়েও আমাদের কাজ করতে হবে, যে তারা কিভাবে অ্যাপ্রোচ করবে। এই যে স্বপ্ন, যে একটা অসাধারণ একটা দেশ হবে, ইউটোপিয়া, যেখানে কোনো ছাত্র উচ্চ শিক্ষার জন্য তাকে আমেরিকার, ইংল্যান্ডের, অক্সফোর্ডে যেতে হবে না, এই দেশটাতেই হবে। তার থেকেও রিসার্চ বেস ইউনিভার্সিটি। আমাদের তরুণ তরুণীরা টিকটক ফেলে রিসার্চ করবে, আমাদের কবিরা কবিতা লিখবে, লেখকরা লিখবে, আমাদের প্রত্যেকটা তরুণদের যেন তার তার একটা ইন্টারমিডিয়েট বা আপনার অনার্স পাস করবার পরে ওকে এইটা চিন্তা করতে না হয় আমি চাকরি কি পাবো। এই দেশটা যেন হয় বিনিয়োগের একটা হাব,
এই দেশের পোর্ট, এই দেশের স্ট্রাকচারটা এমন ভাবে করতে হবে যেন আমরা কম্পিট করতে পারি পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে। আমাদের একটা অসাধারণ, আমাদের হাসপাতাল থাকবে অনেকগুলো, আমাদের ক্রীড়া ক্ষেত্রে আমরা নৈপুণ্য দেখাবো, এগুলো প্রত্যেকটা স্বপ্ন, ইউটোপিয়ান স্বপ্ন পুরোপুরি ধরা সম্ভব না, কিন্তু আমি সেই স্বপ্নের জায়গাতে যেতে চাই এবং সেইটা একমাত্র করতে পারে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ এই হায়নাদের কবল থেকে 1971 সালে বাঁচিয়েছিল সাধারণ মানুষকে সাথে নিয়ে। ডেফিনেটলি স্বৈরাচার বলেন, এরশাদের সময় বলেন, খুনি ডাকাত বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমরা আবারও করব, এই দেশকে স্বাধীন করব। আপনি দেখতে পাচ্ছেন যে আমেরিকার এই সাম্রাজ্যবাদীদের হেলিকপ্টার নিয়ে এসেছে, হারকিউলিস বিমান নিয়ে এসেছে এই দেশকে, আমার দেশের কাঁধের মধ্যে বন্দুক রেখে সে এখন চায়নাকে স্বীকার করতে চায়, ভারতকে স্বীকার করতে চায়, মায়ানমারকে স্বীকার করতে চায়। আমার রাষ্ট্র কোন সাম্রাজ্যবাদীদের আপনার মহড়ার জায়গা হবে না। এই দেশটা আপনার কোনোভাবে ইউজড হবে না। এই দেশ পৃথিবীর সাথে কাজ করবে, তাল মিলাবে। এই স্বপ্ন আমি তরুণদেরকে দেখাতে চাই। আমি তরুণদেরকে দেখাতে চাই যে আমাদের পলিটিশিয়ানরা কোনো অর্থের প্রতি তাদের লোভ নেই, তাদের কোনো জাগতিক কিছুর প্রতি লোভ নেই, তারা শুধু মানুষের সেবা করতে চায়। আমি এইরকম একটা আওয়ামী লীগকে দেখতে চাই এবং সেই স্বপ্নের পথে আমি আগাতে চাই। ধন্যবাদ নিজুম ভাই। হেলাল ভাই, আমি আচ্ছা, আপনি কোশ্চেন করার আগে আমি একটু নিজুম ভাইকে যে কোশ্চেনটা করেছেন, আমি একটু আমার একটা মানে ভিউজ আমি শেয়ার করতে চাই। এটা হচ্ছে যে মানে ধর্ম পালন করা বা নিজেকে অন্যের মধ্যে ধারণ করে অনুভব করার যে দেখানোর যে বিষয়টা, এইটা আসলে একটা মহামারী একটা ধারণ করেছে। আমি একদম খুব সিম্পল যেটা বুঝি যে আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ের হজের ভাষণে কিন্তু স্পষ্ট বলেছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার অর্থ কিন্তু এইটা যে ধর্ম কারোর উপর জোর করে মানে তার ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দিও না, তাকে ভয় দেখিয়ে ধর্মের পথে এলো না। এটা কিন্তু তিনি আসলে বোঝাতে চেয়েছেন। তো সেক্ষেত্রে দেখেন আমাদের এখানে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটা কথা তাকওয়ার ক্ষেত্রে যে কোরবানির রক্ত মাংস কিছুই তোমার আমার কাছে পৌঁছায় না, পৌঁছায় শুধু তোমার তাকওয়া। কে উট দিল, কে বড় গরু দিল, নাকি ছোট একটা ছাগল দিল, সেটা কিন্তু ফ্যাক্ট হচ্ছে কে কার সামর্থ্য অনুযায়ী আল্লাহর ভয়ে ভীত হয়ে কি কোরবানিটা দিল। আল্লাহর কাছে আসলে ওই ফিলটা, ওই নিয়তটা আসলে জরুরি, অন্য কিছু না। তো আসলে অন্তর্যামী তিনি অন্তরের খবর জানেন, কে ধর্ম পালন করছে কে করছে না। অনেকেই আছেন আপনার জুব্বা পরেন, টুপি পরেন, দাড়ি রাখেন, কপালে নামাজের মোটা দাগ ফেলে দিন নামাজ পড়তে পড়তে, কিন্তু সে ওজনে কম দেন, সে ঘুষ খান, তিনি অসৎ কাজ করেন, মিথ্যা বলেন, এমন অহরহ আমরা দেখতে পাচ্ছি। আপনি একটা কমন সিনারে দেখবেন যে ধরেন যে নিজুম ভাই বললেন গালাগালির কথা, যারা খুব বাজে ভাবে বা মা বাপ তুলে 14 গোষ্ঠী উদ্ধার করে গালাগালি করছে, আপনি তাদের প্রোফাইলে ঢুকবেন, 80% প্লাস দেখবেন সে টুপি ওয়ালা, দাড়ি আছে, জুব্বা পরা, তার মানে পুরো প্রোফাইল জুড়ে আরবি হরফে বিভিন্ন ইসলামিক কথাবার্তা, আল্লাহর কথা বলছেন, মহানবী সাল্লাল্লাহু কথা বলছেন, জান্নাতের কথা বলছেন, মুমিন হওয়ার কথা বলছেন, অথচ গালাগালি এমন কোন স্ল্যাং গালি নাই, অথচ তিনি এদের বোঝেন না এই স্ল্যাং গালিটা দেওয়া অন্যায়। ছোটবেলায় আমার আম্মু শিখিয়েছিলেন যে বাবা গালি দিলে মুখে ঘা হয়। আমি একটা মানে সাবালক হওয়ার আগে কিন্তু বিশ্বাস করতে যাই যে গালি দিলে মুখে ঘা হয়, অথচ তারা কিন্তু এটা ধর্মীয় হয়ে স্পষ্ট নিষেধ, তারা কিন্তু এই গালাগালিটা করছে। তারা কিসের ধার্মিক হলো আপনি বলেন? কারণ ধর্ম তো আমাদেরকে কর্ম আচরণ, ইসলাম যেটা একটা জীবন বিধান, আমাদের প্রত্যেকটা কর্ম আচরণের বিনয়ের সাথে আমাদেরকে দেখে একজন অমুসলিম বা একজন নাস্তিক অথবা একজন মডারেট মুসলিম সে একজন খাঁটি মুসলিম হবে, তাই না? যে একজন প্রকৃত মুসলমানকে দেখে হবে, সে তার ধৈর্য দেখে, তার আচরণ দেখে, বিনয় দেখে। এই জায়গাটা একটা বড় গ্যাপ সৃষ্টি হয়েছে এবং এই ক্ষেত্রে আমাদের যারা ধর্ম ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু এটা ভূমিকা পালন করছেন। তারা শুধু আউটলুক নিয়ে আছেন। এই যে আপনার আজকেও দেখেন কুমিল্লাতে যে মাজারে হামলা হলো, কোথায় বলা আছে যে যদি কেউ তার মাজারে যায়, যার যার কবরে সে যাবে, যার যার হিসাব সে দেবে। আপনার হাসরের মধ্যে ইয়া নাফসি, অর্থাৎ যে অন্যায় করবে, আমার কাজ বা আপনার কাজ মুসলমান হিসেবে তাকে দাওয়াত দেয়, সুন্দরভাবে দাওয়াতটা দেন, বুঝান, সঠিক তথ্যটা পৌঁছান, কোরআন হাদিসের সঠিক কথাটা বলেন। সে যদি বুঝতে পারে আপনার বোঝানো, সে যদি দাওয়াতটা কবুল করে আলহামদুলিল্লাহ, যদি না করে আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ তাকে হেদায়েত দেন। আপনি তাকে জোর করে ঘাট ধরে তার আদর্শ বিশ্বাস বা অবস্থানকে পুড়িয়ে জ্বালিয়ে আপনি কখনোই তাকে ইসলামের পথে আনতে পারবেন না, ইসলামের খেদমত করতে পারবেন না। এইটা কথাটা স্পষ্ট করা জরুরি। এই জায়গাটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বলছে যে যার যার ধর্ম, যার যার বিশ্বাস, যার যার আকীদা, যে যেটা করুক, কে সুন্নি কে শিয়া,
ম্যাটার করে না। আপনি তার বিশ্বাস তাকে রাখতে দেন, তার সুফিজম থাকুক। আপনি আপনারটা যদি মনে করেন আপনার সঠিক, আপনি সুন্দরভাবে সঠিক তাকে দাওয়াত দেন, বুঝান। এই ধর্ম নিরপেক্ষতায় সহনশীলতা, উদারপন্থী জায়গাটা, সেই জায়গাটা ক্রিয়েট করে আমাদের আসল চ্যালেঞ্জ। এখানে আমরা আসলে বারবার হোঁচট খাচ্ছি। এই কাঠ মহলের কথা বলেন ভাই, প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর দ্বারা জোর করে ভয় দেখিয়ে মানে হত্যা করবে, এই ধরনের মানে কাফের বলে ফতোয়া দিয়ে একজন একজনের বিরুদ্ধে যেভাবে নিষেধাজ্ঞা করছে, এটা কিন্তু আল্লাহ চরমভাবে অসন্তুষ্ট হয় এর প্রতি, এবং তাদের প্রতি লানত দিয়েছেন বারংবার। আল্লাহ কিন্তু বারংবার কোরআন হাদিসে বলেছেন তাদের প্রতি লানত, যারা এই যে এই চাপিয়ে দিচ্ছে, বাড়াবাড়ি করছে, সীমা লঙ্ঘন করছে। এই সীমা লঙ্ঘনের এই মানে প্রসেসটা, এই ঘৃণা চর্চাটা বন্ধ হওয়া খুব জরুরি। ধন্যবাদ। আমি নিজুম ভাইয়ের একটা রেফারেন্স দিতে চাই, যে কদ ছোটা রং কালে। আমি যখন হাই স্কুলে পড়ি, এখানে যারা পাকিস্তানি ছিল আমাদেরকে সেই এইভাবে ব্যঙ্গ করতো। তারা আমাদেরকে ডিসক্রিমিনেশন, বাঙালিকে কি পর্যায়ে পাকিস্তানের করে সেটা আমি এক্সপিরিয়েন্স করছি, কারণ হয়তো বিদেশে আসার কারণে। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম তারা হয়তো সেটা মিস করে গেছে। আমি রব্বানি ভাই, আপনি যে গালি গাছের কথা বললেন, আমরা লাস্ট শোতে বলেছিলাম যে মুনাফিকের একটা চরিত্র হচ্ছে সে গালি বেশি দেয়। তো আমরা জানেন যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারা একটা মুনাফিকের একটা অংশ, যেটা আমাদের দেশে জামাত শিবিরকে আমরা জানি, তারা সবাই মুনাফিক, এই জন্যই ধর্ম নিয়ে সবসময় করে থাকে। কিন্তু ওদের ব্যাকগ্রাউন্ড যদি দেখবেন, ওরা কিন্তু ডিফারেন্ট এক ধরনের লাইফ পিকচারটা দেখেন, বাট এক ধরনের ম্যাস্ক পরে আছে। রিয়েলি ওই ম্যাস্কের পিছনে হচ্ছে একটা, সে ইসলাম ধর্মের কথা বলছে, সে মন্দিরে গিয়ে উলট ধরে দিচ্ছে, ভোট পাওয়ার জন্য সে মসজিদ কি ব্যবহার করছে, সে জান্নাতের টিকিট বিক্রি করছে। অর্থাৎ ধর্মকে যত নগ্নভাবে ইউজ করা যায় তার পক্ষে মানুষকে ভয় দেখাচ্ছে যে জামাত ভোট না দিলে কিন্তু তোমার ইমান শেষ হয়ে যাবে। ইমান শেষ হবে কিনা বা ইমান আছে কিনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারে, অন্য কেউ বলতে পারে না। কারণ অন্তরের খবর মানুষ জানে না, আল্লাহ জানে। আল্লাহ কাকে কবুল করবেন, কাকে করবেন না। একজন প্রস্টিটিউটকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে সারা জীবনের, কারণ একটা কুকুরকে, যে কুকুরকে আসলে অপবিত্র প্রাণী হয়, তাকে পানি খাওয়ানোর কারণে নিজাম জাকাত আউলিয়া হয়ে গেছেন, আল্লাহ তাকে কবুল করেছেন বলে। সুতরাং কাকে আল্লাহ কবুল করবেন, কাকে করবেন না, কিভাবে করবেন, তার কোন ভালো কাজটার কারণে করবেন, সেটা একমাত্র আল্লাহ জানেন। এবং একমাত্র এখতিয়ার তার, এর বাইরে কারো কোনো এখতিয়ার নেই। এই কমেন্টস করা এটাও এক ধরনের কিন্তু আপনি যেটা বললেন যে মুনাফিকি লক্ষণ। ধন্যবাদ। আমরা আবার আমাদের প্রথম যে আপনাকে প্রশ্ন করেছিলাম ছাত্রলীগের অনুপ্রবেশ, আপনি একটু ব্রিফলি বললেন এটা কিভাবে বন্ধ করা যায়। এটা ছাত্রলীগ প্লাস আওয়ামী লীগের দায়িত্ব পড়ে। আওয়ামী লীগ কিভাবে সেটা ছাত্রলীগের সাথে মিলে কাজ করে প্রিভেনশনটা তৈরি করা যায়। অবশ্যই অবশ্যই ভাই, আমি তো আপনি বলেছি যে আমরা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি, সেই সুবিধাটা আমাদের অপোনেন্টরা আমাদের চেয়ে অনেক বেশি নিয়েছে। সেই জায়গা থেকে এখন ডিজিটাল দুনিয়াতে একটা কথা আছে যে রোনালদোর একটা অ্যাড দেখেছেন যে ডিজিটাল দুনিয়ায় লুকানো যায় না কিছুই, চুলের গোড়ার ড্যান্ড্রাফটাও জুম করে কিন্তু দেখা যায় যে কোথায় ড্যান্ড্রাফটা আছে, তাই না? সুতরাং আপনাকে এই সোশ্যাল মিডিয়ার অবাধ তথ্য প্রবাহের সিটিজেন জার্নালিজমের যুগে কার আকীদা কি, কার চরিত্র কি, কার ব্যাকগ্রাউন্ড কি, এগুলাকে একটু সার্চ করলে আসলে বের করা সম্ভব, বা একটু খোঁজখবর নিলেই, কেবল একটু সময় দিতে হবে, একটু গুরুত্ব দিতে হবে। এই জায়গাগুলোতে কাজ করে আমরা ইনশাআল্লাহ অনাগত আগামীতে যাদেরকে নিয়ে আমরা কাজ করব সবাইকে এই একটা ডিউ প্রসেসের মাধ্যমে, একটা রেফারেল সিস্টেমের মাধ্যমে, একটা সুন্দর ডিজিটালাইজড একটা অ্যাপের মাধ্যমে যেন আমরা আমার সারা পুরো বাংলাদেশ আওয়ামী লীগ পরিবার, ছাত্রলীগ, যুবলীগ সকল সদস্য সংগঠন নিয়ে আসতে পারি একদম কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত, যে কার রেফারেন্সে কে আসলো, কোন ইউনিটে কয়জন সদস্য আছেন, কারা কোথায় কি অবস্থা আছেন, কোন কমিটির কি অবস্থা, প্রত্যেকটা বিষয়কে যদি আমরা একটা ডিজিটালাইজ করতে পারি। হ্যাঁ, যখন ক্ষমতায় ছিলেন আমরা এই বিষয়গুলো অনেক কথা বলেছি, চেষ্টা করেছি, তখন সবার ব্যস্ততা বা বিভিন্ন এজেন্ডা ছিল। এই মুহূর্তে আমার মনে হয় যে মানে ঢুস খাইলে হুশ হয়, একটা কথা বলে বাংলায়, তা আমরা ঢুস খেয়েছি, আমাদের এখন অবশ্যই হুশ হওয়া উচিত। এবং আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ভাই আমি আগে আপনার সঙ্গে অফলাইনে কথা বলে বলছিলাম যে তরুণ প্রজন্ম, আপনাদের আমরা এখানে জেনজিকে নিয়ে কথা বলছি এবং পরবর্তী জেনারেশন আলফা, যারা জেনজি রয়েছে, অর্থাৎ 1996 বা 7 থেকে 2012 পর্যন্ত আমরা জেনজি বলে থাকি, বা 2012 এর পরে 13 থেকে এর পরে যাদের জন্ম তাদেরকে জেনারেশন আলফা বলে থাকি। এই দুই জেনারেশনকে এবং আমাদের অনেকটা ব্যর্থতায়, অসচেতনতায়, অবহেলায় এই জেনজির একটা বড় অংশ কিন্তু আমাদের বিরুদ্ধে চলে গেছে, সরাসরি আমি এই ওয়ার্ডটা ইউজ করছি, বিরুদ্ধে চলে গেছে। তাদেরকে ভুল বুঝিয়ে, তাদের মিসগাইড করে আমাদের
অনেক দায়ের কারণে, আমাদের অনেক ব্যর্থতার কারণে এই প্রজন্মটা আমাদেরকে ভুল বুঝেছে বা আমাদের থেকে দূরে সরে গেছে। আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে এই প্রজন্মকে বুঝিয়ে আবার আবার সঠিক রাস্তায় আনা এবং আমাদের জায়গা থেকে যে ল্যাকিং গুলো হয়েছিল সেই ল্যাকিং গুলোকে অ্যাড্রেস করে সেটাকে কানেক্ট করানো। অর্থাৎ এই প্রজন্মটা যেন কানেক্ট ফিল করে নিজেদেরকে আওয়ামী লীগের সাথে, আমাদের আদর্শের সাথে, সেটা আমরা অনেক জায়গাতেই ব্যর্থ হয়েছি। আমরা অনেক চেষ্টা কাজকর্ম করেছি, কিন্তু দেখা গিয়েছে যে দিন শেষে আহ আমরা ম্যাস পিপলের কাছে ছড়িয়ে দিতে পারিনি, সবাইকে ইনভলভ করতে পারিনি। এটা উপজেলা, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে থেকে নিয়ে যাওয়া আমাদের ভালো ভালো উদ্যোগগুলো ছিল, সেটা করতে পারেনি। একটা ক্লাসিফাইড যারা পুরো বাংলাদেশের সর্বোচ্চ 5% তরুণ প্রজন্মকে রিপ্রেজেন্ট করে, তাদেরকে নিয়ে আমরা একটা গোলক ধাঁধার মধ্যে একটা পরিমণ্ডলে আবদ্ধ ছিলাম। সেই জায়গাটা কিন্তু আপনারা দেখেছেন যে 5 তারকা হোটেলের একটা বল রুমে, লাল গালিচায় এসি রুমে, সেখানেই কেবল আমাদের সমস্ত আয়োজন, সমস্ত প্রোগ্রাম, সমস্ত মানে বিদগ্ধ আলোচনা, সমস্ত উদ্যোগগুলো আমরা পরিলক্ষিত করেছি। কিন্তু সেটাকে রাস্তাঘাটে সাধারণ মানুষের কাছে, ম্যাস যে ইয়াং জেনারেশন, তাদের কাছে পৌঁছে দেওয়া, বিশ্ববিদ্যালয়ে যাওয়া, শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া, তাদের কাছে পৌঁছে দেওয়া, তাদের সাথে কথা বলা, তাদেরকে কানেক্ট করা, তাদেরকে জিজ্ঞেস করা। আমাদের এখন সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা হবে, আমরা যে প্রক্রিয়ায় আগাবো আমাদের ভুলগুলো নিয়ে, আমাদের মুক্তিযুদ্ধপন্থী বঙ্গবন্ধুকে এবং মুক্তিযুদ্ধকে, আওয়ামী লীগ আদর্শকে ভালোবাসে বা ধারণ করে আমাদের যারা নেতা কর্মীর পাশাপাশি সমর্থক শুভাকাঙ্ক্ষী রয়েছে, সেই জেনজি, অর্থাৎ যদি বলি যে লীগপন্থী জেনজি, যে আমি মনে থাকে বলি, তাদের সঙ্গে কথা বলা সবার আগে, তাদের সাথে মিথস্ক্রিয়া করা, তাদের কাছ থেকে নেয়া। আমরা কি করি, আমাদের নেতৃবৃন্দরা আমরা একটা চিন্তা করি আমাদের মতো করে, সেটা আমরা নিচের দিকে চাপিয়ে দিই, চাপিয়ে দেওয়া সংস্কৃতি হয়। আপনাকে একটা এক্সাম্পল দিয়েই বলি, যেমন আমাদের ইউপি ইলেকশন হয়েছে, একটা ইউনিয়নে কে যোগ্য, কে চেয়ারম্যান হতে পারে হওয়ার মতো, সেটা কি আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের জানার কোনো সুযোগ আছে বা জানার কথা সম্ভব? তাহলে কিভাবে আপনারা এটা ইউপি ইলেকশনের মনোনয়ন কেন্দ্র থেকে দেওয়া হয়? সম্পূর্ণ একটা রং প্রসেস ছিল। অর্থাৎ তৃণমূল থেকে আমাদেরকে এখন রিভার্স করতে হবে, অর্থাৎ মাঠ থেকে, তৃণমূল থেকে, সেই পর্যায় থেকে তাদের মতামত, তাদের উপদেশ, মানে তাদের থিঙ্কিং, তাদের বাস্তবতা জানতে হবে, উপলব্ধি করতে হবে, পয়েন্ট আউট করতে হবে, সেগুলো নিয়ে নির্মোহ দৃষ্টিতে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্তগুলো নিতে হবে। আমি আজকে যেহেতু আমাদের এই প্রোগ্রামটা বাংলাদেশ আওয়ামী লীগের পেজেও যাচ্ছে, আমি একেবারে উদাত্ত আহ্বান জানাবো বাংলাদেশ আওয়ামী লীগ পরিবারের সবাইকে, যে আপনারা এই তরুণ প্রজন্ম, জেনারেশন জেনজি এবং আলফা, তাদেরকে কানেক্ট করেন, তাদের কাছে যান, তাদের কথা শোনেন, কোথায় তারা বাংলাদেশ আওয়ামী লীগ থেকে, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সরকার থেকে ডিটাচ ফিল করেছে, সেই জায়গাটা আপনার আইডেন্টিফাই করেন এবং আবার অ্যাটাচ করার জন্য, ইনভলভ করার জন্য কি কি কর্মপদ্ধতি নেওয়া উচিত সেগুলো নিয়ে চিন্তা করেন, সেগুলো নিয়ে গবেষণা করেন, তাদের মনোভাব বোঝার চেষ্টা করেন, তারা কি চায়, কি শুনতে চায়, কোন প্রক্রিয়া যেতে চায়। আপনি দেখেন যে এখানে আমাদের তরুণ প্রজন্ম, তারা বেকারত্ব নিয়ে ভয়াবহ সমস্যা আছে, কর্মসংস্থান নিয়ে ভয়াবহ সমস্যা আছে। সেই জায়গা থেকে যে কাজ করার সুযোগগুলো ছিল, সেখানে আমরা কিছু করেছি, আবার অনেকগুলো করতে পারিনি। আমরা মুজিব বর্ষে যে আমাদের বিশাল বাজেট ছিল, একটা বড় অংশের বাজেট যদি আমরা এই তরুণ প্রজন্মকে আপনার শিক্ষাবৃত্তি বা কর্মবৃত্তি দিতাম, তাদেরকে যদি একটা কর্মসংস্থানের উদ্যোগ, একটা ডিজিটাল একটা কর্মসংস্থান জন্য তাদেরকে যে ফ্রিল্যান্স, আমি মুজিব বর্ষ উপলক্ষে আমি 1 লাখ ফ্রিল্যান্সার তৈরি করে দিব, আমরা এই উদ্যোগ নিয়ে নিতে পারতাম। এই ধরনের অনেক সুযোগ ছিল আমাদের কাছে তরুণ প্রজন্মকে আমাদের কর্মযজ্ঞের সঙ্গে, আমাদের যে কোনো সঙ্গে কানেক্ট করার। সেটা করতে আমরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছি। সেই ব্যর্থতার দায় নিয়ে স্বীকার করেই আবার তরুণ প্রজন্মের কাছে যেতে হবে, যে আপনারা বলেন আমরা এখন এই জায়গা থেকে আমাদের কি করণীয়, কিভাবে আপনার সঙ্গে আমরা কানেক্ট হতে পারি, অ্যাটাচ হতে পারি, আমরা অ্যাটাচ হতে চাই, এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে। এবং জেনারেশন আলফাকে, যারা এখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে রয়েছে, এই বয়সটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো এই জেনারেশনটাকে আমাদের সঙ্গে কানেক্ট করতে হবে, বাই হুক আর বাই ক্রুক। সেটা আমাদের আদর্শিক ভিত্তিটাকে তাদের কাছে পৌঁছে দিতে হবে, এবং আমরা যে আগামী প্রজন্মে তাদের জন্য আমাদের ভুল ত্রুটিগুলা মানে রিকগনাইজ করে, সেগুলাকে ওভারকাম করে, যে আমরা উপলব্ধি করে, আত্মসমালোচনা করে যে আমরা রিকনসিলিয়েশনে যাবো, আমরা নতুন ভাবে আবার তাদের কাছে উপস্থাপন করবো, সেই মেসেজটা একদম ঘরে ঘরে তাদের কর্ণকুহরে পৌঁছে দিতে হবে। এই চ্যালেঞ্জ নিতে হবে, সেটা করতে হবে আওয়ামী পন্থী জেনজি এবং সার্বিকভাবে সমস্ত জেনজি, এই নতুন প্রজন্মকে নিয়েই করতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং নতুন তরুণ নেতৃত্বকে নিয়ে আসতে হবে। আমাদের আদর্শ বঙ্গবন্ধু, তিনি 29 বছর বয়সে আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হয়েছেন 1949 সালে। তিনি 33 বছর বয়সে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হয়েছেন 1953 সালে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে দিস ইজ হাই টাইম নতুন প্রজন্মকে আপনার সামনে আনতে হবে, এর কোনো বিকল্প নেই। আমরা ধরেন, আমি আমার কথা যদি বলি, আমি বাংলাদেশ আওয়ামী লীগের
একজন জুনিয়র কর্মী, অল অফ দ্য জুনিয়র কর্মী। তা আমার মানে 4 ভাই জুনিয়র ছিল আমাদের কমিটির ইমরান, সেই ইমরানের 2 ভাই জুনিয়র ছিল নুরুল হক নূর, যার মাধ্যমে সে হলে উঠেছিল, একটা মশালের একসময় উপসম্পাদক ছিল। সেই নূরের জুনিয়র হচ্ছে আক্তার, যে এখন এনসিবি সদস্য সচিব। তাহলে সেই আক্তারের জুনিয়ররা হচ্ছে আসিফ নাহিদ, তার জুনিয়র হচ্ছে হাসনাত সার্জিস। আমাদের ধরেন জুনিয়রের জুনিয়র কর্মী তার এই লেভেলের পার্সন, তারা দল চালাচ্ছে, দেশ চালাচ্ছে, এবং সেটা সামহাও ভালো খারাপ যাই হোক মানুষ মেনেও নিচ্ছে। এই বাস্তবতাকে আমাদেরকে অ্যাড্রেস করে, উপলব্ধি করে সেই জায়গাটা আমাদেরকে ধারণ করতে হবে। তরুণ প্রজন্মের আওয়ামী লীগের সর্বস্তরে, আওয়ামী লীগ এবং যুবলীগ সকল জায়গাতে নতুন করে সাবেক ছাত্র নেতাদেরকে দায়িত্ব দিতে হবে, তাদের প্রতি আস্থা রাখতে হবে। ইনশাল্লাহ তখন তারা যখন নতুন প্রজন্মের সঙ্গে অ্যাটাচ হবে এবং তাদের সঙ্গে মিথস্ক্রিয়া করে কর্মপদ্ধতি ঠিক করবে, তাহলে ইনশাল্লাহ এই নতুন প্রজন্মের সাথে আওয়ামী লীগ আবার অ্যাটাচ হয়ে যাবে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি নিজেকেও রেপ, চাঁদাবাজি, দখল, এসব বিভিন্ন ক্রাইমে তারা জড়িয়ে পড়েছে। তাহলে কি আমরা আগামী 5-10 বছর যদি আমরা ফিরে আসতে না পারি, আপনি মনে করেন অপরাধীরাই এই দেশ চালাবে? এই আপনার ভাবনা কি? ডেফিনেটলি আপনার অপরাধীরা একটা দেশকে চালানো বা কন্টিনিউ, এটা কোনো রাষ্ট্রেই এটা হতে পারে না। এবং আমাদের পুরো রাষ্ট্রটা তো আসলে করাপ্ট হয়ে যায়নি। রাষ্ট্রের সবাই তো আসলে এটাকে সমর্থন করবে এমনও একেবারেই নয়। আমি অনেকটা একটা কালচারাল শকের মতো আমি এইটাকে আমি একটা নতুন টার্ম যদি দেই, সেটা হচ্ছে ধরেন একটা সিচুয়েশন শক আমি বলতে পারি, বা একটা মোমেন্টারিলি একটা শকের ভেতরে বাংলাদেশের অসংখ্য মানুষ হয়েছে। আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ধরেন যে বঙ্গবন্ধুকে হত্যা করবার পর আপনি লক্ষ্য করে দেখেন যে সেই সময়টাতে অনেকে বলে যে সেই সময়টাতে কোনো মানুষ কেন জড়ো হয়নি, কোনো মানুষ কেন আসেনি। মাথা রাখতে হবে যে বঙ্গবন্ধুর ওই হত্যাকাণ্ড মানুষের মনে ভয়াবহ রকমের একটা শক দিয়েছিল। এবং আমরা যদি ইতিহাস ভালো করে পড়ি তাহলে আমরা দেখব যে প্রচুর মানুষ ওই দিন কলাবাগানে 32 নম্বরের লেকের পাশে জড়ো হয়েছিল। মহিউদ্দিন নামে যে লোকটি কামান নিয়ে দাঁড়িয়েছিল, সেই লোকটি কামানের ভয় দেখিয়ে ওই লোকগুলোকে সেখান থেকে সরিয়ে দেয়, এবং সেই কামান গিয়ে কিন্তু পরে হচ্ছে মোহাম্মদপুরের শেষরাশুরি রোডে। অনেকেই তথ্যটা জানে না। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে নথিপত্র আছে সেটা পড়লে আপনারা তখন জানতে পারবেন। কেন আমি গল্পটা বললাম আপনাকে, এই কারণে বললাম যে মানুষ কিন্তু প্রতিবাদ করতে চায়। ওই 15ই আগস্টও মানুষ প্রতিবাদ করতে গিয়েছিল, কিন্তু অস্ত্রের মুখে তারা জিম্মি হয়ে ফেরত এসেছিল এবং পারেনি। এই তথ্য বা এই ইতিহাস, এই গল্প অনেকেই বলে না। এই 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষ যখন আসলে বোঝা শুরু করলো যে এটি ছিল একটি মেটিকুলাস ডিজাইনের প্ল্যান, এটি ছিল কিছু সন্ত্রাসীদের, সাম্রাজ্যবাদীদের সাজানো গোছানো একটি প্ল্যান বাংলাদেশকে একটি যুদ্ধ ক্ষেত্র বানানোর জন্য, কিংবা বাংলাকে ইস্ট তিমুর বানানোর জন্য, কিংবা বাংলাদেশের নৌসীমা, স্থলসীমা এগুলোকে দখল করবার একটা পায়তারা, বাংলাদেশকে একটা যুদ্ধের একটা স্থান হিসেবে ব্যবহার করে অন্যান্য পরাশক্তিগুলোকে ট্রিটমেন্ট দেওয়ার একটা কায়দা কানুন, তখন কিন্তু বাংলাদেশের মানুষ আস্তে 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 ফুঁসে উঠছে। আপনি লক্ষ্য করে দেখেন যে আপনি ফেসবুক খুলতে পারবেন না, আপনি আনাচে কানাচে রিলস গুলোতে ভেসে আসছে আগেই ভালো ছিলাম, এটা কি দেখলাম, আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। আপনি লক্ষ্য করে দেখেন যেই সমন্বয়ক নাম দিয়ে যেই চোরগুলো, যে ডাকাতগুলোকে আমরা দেখেছি, যে ছ্যাচরা গুলোকে আমরা দেখেছি, যেই অপাঙ্ক্তেয় যে তুচ্ছগুলোকে আমরা দেখেছি, তাদেরকে আমরা এখন কি দেখতে পাচ্ছি? তারা আপনার মানুষের থেকে এক্সটর্ট করে তারা মানুষের কাছ থেকে অর্থ লোপাট করছে, তারা জিম্মি করছে, ব্ল্যাকমেইল করছে, এবং ক্রমাগতভাবে সেগুলো ধরাও খাচ্ছে। এমন না যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে খুবই শতপ্রণোদিত হয়ে ধরছে। মিডিয়া, যে মিডিয়াগুলো এখনো মনে করে সত্য প্রকাশ করা উচিত, বা সিটিজেন জার্নালিজম, ধরেন ফেসবুকে প্রকাশিত হয়ে যাচ্ছে গোপন ভিডিও, গোপন ছবি, সাধারণ মানুষই কিন্তু এগুলো ছড়িয়ে দিচ্ছে তাদের মোবাইলে ধারণ করা ভিডিওগুলো। ফলে তখন বাধ্য হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা বাহিনী আছে তাদের তো একেবারেই হয়তো বা চশমখোর হয়ে যায়নি, তারা বাধ্য হয়ে ধরতে বাধ্য হচ্ছে। ফলে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। এখন প্রশ্নটা হচ্ছে সময়। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে সময়। আর কতদিন আর এটা মানুষ সহ্য করবে?
আমি আপনাকে একটা কথা, আমি বিভিন্ন টকশোতে আমি বলি, আমি একটা কথা মাথায় রাখবেন যে আমি কিন্তু ফাঁকা আওয়াজ দেওয়ার মতো মানুষ না, আমি ফাঁকা আওয়াজ দেইও না। এখনো পর্যন্ত আমি যতটুকু বুঝি, তথ্য যা আছে, সেটা কি ধরনের তথ্য আছে সেটা আমি শেয়ার করব না। আমি আমার কাছে যা তথ্য আছে, আমি যা বুঝতে পারছি মোটামুটি, সেটা হচ্ছে ঠাটা চেনেন? ঠাটা, ওই যে বাংলাদেশে মাথার উপরে পড়ে যে, বা রাস্তাঘাটে পড়ে যে, হ্যাঁ, থান্ডার নাম শুনেছেন? খুব শীঘ্রই থান্ডার পড়বে এই চোরগুলো, এই ইউনুসদের উপরে। এরা ছত্রভঙ্গ হয়ে যাবে এবং তাদের দিকে ভয়ঙ্কর রকমের বিপদ ঘনীভূত হচ্ছে এবং কোনো না কোনো শক্তি, কেউ না কেউ তাদেরকে চারদিক থেকে আস্তে 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 ঘিরে ধরছে। এরা অনেকেই টের পেয়েছে, অনেকে এখনো টের পাচ্ছে না। আমি আপনাকে এই কথাটা আজকে এই প্রোগ্রামে আমি আপনাকে বলতে পারি যে এরা শুধু নিঃশ্বাসিত হবে না, এত বাজেভাবে নিঃশ্বাসিত হবে যে এদের অস্তিত্ব আপনি কোথাও খুঁজে পাবেন না। বাংলাদেশের মানুষ এদেরকে সিম্পলি পিষে ফেলবে, অদৃশ্য করে ফেলবে, সাধারণ মানুষ। ফলে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ এগুলো সহ্য করবে না। আপনি দেখেন যে মুক্তিযোদ্ধাদেরকে আজকে পেটানো হচ্ছে, শিক্ষক শিক্ষিকা স্কুল কলেজে তাদেরকে কি ভয়ঙ্কর ভাবে অপমান করা হচ্ছে। জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে আপনাকে গলা কেটে ফেলছে, রক কেটে ফেলছে। আপনি মুক্তিযুদ্ধের কথা বলছেন না। আজকে আমি একজনকে বই কিনতে